বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এই প্রসঙ্গটি নিয়ে আসলে এবারের পরীক্ষা নিয়ে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা দেখছি এর আগে একটি কয়েকটি কেন্দ্র দেখা গেছে যে বিগত বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং আজকের গতকালের যে ঘটনাটা, আমরা বাংলাদেশের কিন্তু আবহাওয়ার পরিস্থিতিটা গত কয়েকদিন ধরেই জানি কিরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আবার পূর্বাভাস থাকে সেটা আমরা জানি এবং সেই পরিস্থিতিতে আমরা বেশ কিছু ফুটেজ দেখেছি যে পরীক্ষা কেন্দ্রে খাতাগুলো যেগুলো যাচ্ছে, যেগুলো নিয়ে সেটি পরিবহনের পর্যবেক্ষক যারা আছে তারা বলছেন যে সেটা তাদের জন্য খুবই সমস্যা হয়েছে, আসলে ভ্যানে করে আনছে বা রিক্সায় করে নিয়ে আসছে, যা সেটাও নিশ্চিতভাবেই ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা কতটা জরুরি ছিল? শিক্ষামন্ত্রী যদিও এখন দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শিক্ষার্থীরা এখনো দমে যাননি, তারা তাদের দাবি নিয়ে সংসদের সামনে আছেন। আপনার কাছে পুরো বিষয়টিকে আসলে কি মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের এবং বাহিরের যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের কথা শুনছেন তাদেরকে আমি আমার সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম। এটা মনে হয়েছে ইটস এন ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, অথবা এটা মানে দৃষ্টির একটা শর্টকামিংস আছে। সেই দৃষ্টির শর্টকামিংস থেকে এই ঘটনাটা ঘটেছে। পরীক্ষা 10 দিন বা 15 দিন পিছলে এমন কোনো যায় আসে না। এমনকি আমরা দেখেছি 1 বছর পরীক্ষা পিছায় গেছে। এটা পাকিস্তান আমলের কথা আমি বলছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন 1.5 বছরে একটা পরীক্ষা হয়েছে, 1 বছরের পরীক্ষা 1.5 বছরে হয়েছে, এবং এটাতে এমন কিছু ক্ষতি হয়ে যায় দেশের, এটা আমার মনে হয় না। গত কয়েকদিন যাবৎ প্রাকৃতিক যে দুর্যোগ এবং পরিবেশ, আমি নিশ্চিতভাবে বলতে চাই এই পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে 15 দিনের জন্য আমরা পরীক্ষা স্থগিত রাখলাম। এটা ওই ডিসি সাহেব কি রিপোর্ট দিল না দিল, ডিসি সাহেব, ইউনূস সাহেব, তাদের রিপোর্টের উপরে নির্ভর করে যদি আমার রাষ্ট্র চালাইতে হয়, এটা খুবই আমার কাছে মনে হয় না ঘটনাটা সঠিক। আগামীকাল যে পরীক্ষাটি হবে শিক্ষার্থীরা বলছে সেটি এখন পর্যন্ত যেহেতু স্থগিত করা হয়নি, সেটি নিয়েও তারা প্রতিবাদ জানাচ্ছে। যদি স্থগিত না করা হয়, জিনিসগুলো এইভাবে বলতে চাই, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা যখন ক্ষমতায় থাকি, ক্ষমতার ময়ূর সিংহাসনে বসলে পরে সবকিছুকে সমান দেখা যায়। এরোপ্লেনে যখন উপরে উঠে পড়ে মানুষ এরোপ্লেনে, তখন সবকিছু সমান, নিচে যা আছে সব সমান লাগে। এখান থেকে বোধহয় আমাদের বিরত থাকা উচিত এবং এটা শিক্ষা নেওয়া অতীত থেকে। আমি অন্য কি কথা বলবো, শেখ হাসিনার আমলে অনেক খারাপ কাজ হয়েছে, কিন্তু ইউনূস সরকার যে কাজ করে গেছে তার মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে 4টা জেনারেশনকে ধ্বংস করে দিছে আমার দেশে, এবং আমার দেশের সোশ্যাল, পলিটিক্যাল, এডুকেশনাল কালচার ধ্বংস করে ধ্বংস। এবং ইউনূসের এক্সটেনশন চলছে বলে এখন আমার মনে হচ্ছে ছাত্রদের মধ্যে, আমাদের মধ্যে, সবার মধ্যে। আমি যদি একটু বলি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা সময় কম পেয়েছি। আমি আপনাদেরকে বলি, এই যে একটা ট্রেন্ড হয়ে গেছে এই দেশে সবকিছু আদায় করার জন্য, হ্যাঁ মিছিল মিটিং গণতান্ত্রিক অধিকার, এটা আমি অস্বীকার করছি না। কালকে হয়তো বা ছেলেরা আমারও মারতে চাইবো, কিন্তু আমি তাদের পক্ষেই বলছি। শুধু মিছিল মিটিং করা এটাও কিন্তু কোনো মানে কাজের কাজ না। মিছিল মিটিং করে তো দেখছি, 5ই আগস্ট দেখছি আমরা, এটা কি রেজাল্ট আমাদেরকে দেয়। এত শত শত মানুষের হত্যার মধ্য দিয়ে যে 5ই আগস্ট, ইউনূস সাহেবের যে মিটিকুলাস ডিজাইনের 5ই আগস্ট, তার 24-এর 8ই আগস্টের ক্ষমতা, এটা বাংলাদেশের মানুষকে কত বছর পিছায় দিছে, কত অন্ধকারের দিকে নিয়ে গেছে। অন্ধকারের গুহাতে বাংলাদেশের সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, এটা তো আমি দেখতেছি। কাজে আমি সবাইকে বলবো, সবাই ধৈর্যশীল হওয়া দরকার। আর মন্ত্রী সাহেব তো ক্ষমা চাইছে, পার্লামেন্টের মতো জায়গাতে দাঁড়ায় ক্ষমা চাইছে যে আমি দুঃখ প্রকাশ করছি। পিতা যখন সন্তানদের কাছে দুঃখ প্রকাশ করছে, সন্তানদের উচিত কিনা জানি না, তবে ইচ্ছা করলে সন্তানেরা প্রাথমিকভাবে বলতে পারে ইয়েস, এনাফ ইজ এনাফ,
আমরা মাফ করে দিলাম। আপনি দাবি দেওয়াটা আসলে শেষ হয়নি সৌরভ ভাই, আপনার কাছ থেকে একটু আরো যদি কি জানতে নতুন চাই, দাবি আছে দাবি নাকি? হচ্ছে কালকের পরীক্ষাটা এখন পর্যন্ত সব স্থগিত করা পরীক্ষা হয়নি। আমি বলছি সব পরীক্ষা স্থগিত করা উচিত। আমি বিং এ মেম্বার অফ এবং পার্লামেন্ট এই কথাটা বলছি। সেই দাবি না মানা হলে তারা রাজপথ আসলে ছাড়বে না, সেই আমি এটা ঘোষণাটাও বলছি। ইতিমধ্যে আমি এই দিয়েছেন। ব্যাপারে শিক্ষার্থীদের সাথে একমত যে সব পরীক্ষা কালকে এখন থেকে বন্ধ করে দেওয়া উচিত, যতদিন পর্যন্ত আবহাওয়ার পরিবেশ ঠিক না হবে। অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান। আপনার কাছে শুনি এইটার আসলে যেমনটি ফজলুর রহমান বলছিলেন, তেমনি এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে যে মন্তব্যটি তিনি করেছেন আসলে শিক্ষামন্ত্রী, যে এখনকার ছেলেমেয়েরা আসলে ফার্মের মুরগি, সেটি নিয়ে বলেছেন যে এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রীর এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টাকে তারা স্টানবাজি বলছেন। আপনার কাছে কি মনে হয়, এটাকে স্টানবাজি নাকি অদূরদর্শিতা? মানে কেন এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নিতেই হবে? আপনাকে ধন্যবাদ এবং বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য ফজলুল ভাইকে শুভেচ্ছা। আসলে একটা সমাজ পরিচালিত হয় আইন দ্বারা না, শুধু পারস্পরিক আবেগ, শ্রদ্ধাবোধ, স্নেহ, ভালোবাসা ভিত্তিতে তৈরি হয়, ভিত্তিতে এগিয়ে যায়। আমাদের তরুণ প্রজন্মের প্রতি, এই যারা শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী বা তারও চেয়েও তরুণ, তাদের প্রতি যে সংবেদনশীলতা থাকা দরকার পুরনো প্রজন্মের, যে তিনি শিক্ষামন্ত্রী হন, তিনি জাতীয় সংসদ সদস্য হন, অথবা সাধারণ নাগরিক হন, মানে একটা এই যে প্রজন্মের যে একটা দূরত্ব তৈরি হয়েছে। জি, নতুন প্রজন্ম পুরনোদের বুঝতে চায় না, এবং সেটা স্বাভাবিক। তাদের মধ্যে তো একটা নতুন উদ্যম থাকে, উদ্দীপনা থাকে। তাদের বেড়ে ওঠা, গড়ে ওঠা পরিবেশটা আলাদা, আমাদের গড়ে ওঠা, বেড়ে ওঠা পরিবেশটা আলাদা। আমাদের যেটুক সংবেদনশীল হওয়া দরকার, তাদের মমতা দিয়ে তাদেরকে কাছে টানা দরকার, সেটা কোথায় ঘাটতি আছে? এটা শুধু প্রশাসনে না, আপনি দেখবেন যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর প্রতি কী ধরনের আচরণ করে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীও বৈরী আচরণ করে, শিক্ষার্থীও অশ্রদ্ধা প্রকাশ করে। এটা তৈরি হয়েছে কি করে? ফজলু ভাই যে কথা বললেন 60-এর দশকের, এমনকি 70-এর দশকেও এই পরিস্থিতি হয়নি। ধীরে ধীরে আমরা কিন্তু ক্রমশ নিচের দিকে যাচ্ছি। ফজলু ভাই যথার্থই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে এই যে আজকে শিক্ষার্থীরা সবাই একযোগে মাঠে নেমেছে, তার একটা দৃষ্টান্ত হয়ে হলো 2024 সালে এসএসসি না এইচএসসি, আজকেও কিন্তু এইচএসসি 2024 সালে রয়েছে। পরীক্ষার্থীরা তারা কিছুটা পরীক্ষা দিয়েছিল আগস্টের মধ্যে, 5 আগস্টের আগে, আর কিছু পরীক্ষা দিতে পারেনি। তারা বলেছে যে আমরা বাকি পরীক্ষা দেব না। সরকার এবং তারা সচিবালয়ে গিয়েছে, অবরুদ্ধ করেছে, কিন্তু সরকার সেটাকে বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে তাদের সাথে বসে বা কোনো একটা শান্তিপূর্ণ সমাধান বের করতে পারে। করলেন কি? পরীক্ষা বন্ধ। মানে এই যে পরীক্ষা বন্ধ হলো, এই যে যে বললেন প্রজন্মের যে দায়, প্রজন্ম যে নষ্ট হয়ে যাওয়া, প্রজন্ম যে শিক্ষার থেকে বাইরে রাখা, পরীক্ষায় যখন দিতে না হয় তখন তো পড়াশোনার টার্গেটটা কোত্থেকে আসবে? আজকে যে সমস্যাটা হয়েছে, শিক্ষামন্ত্রী যখন প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কিন্তু একটা ভালো প্রশংসনীয় কাজ করেছিলেন নকল বন্ধে। এবং বেশ মানে এটি একটি, আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বড় অগ্রগতি। কিন্তু এবারে তার ভাষা ভঙ্গি শুরু থেকেই এক ধরনের শিক্ষার্থীদের কিন্তু প্রতিদ্বন্দ্বীর চেয়েও যে শিক্ষার্থীদের এক ধরনের তুচ্ছতা ছিল করা, এক ধরনের হয়তো তার বলার ভঙ্গিটাও এরকম, আর যে নকল চলবে না। এখন নকল কি সব শিক্ষার্থী নকল করে? আবার সব কি নকল বন্ধ করা গেছে? আমি তো এর মধ্যে পরীক্ষায় দেখলাম যে কোথায় সবাই দেখে পরীক্ষা দিয়েছে। তো সুতরাং এক ধরনের তাদেরকে কাছে টানার চেষ্টা হয়নি। আর যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলছেন, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া আমিও মনে করি স্থানীয় প্রশাসনের এটা না, সরকারের উচিত, শুধু শিক্ষামন্ত্রীও না, সরকারের বিশেষ বৈঠক করা উচিত ছিল। মন্ত্রিসভার বিশেষ বৈঠক করে কি করণীয় সেটা ঠিক করা। এখন তো আমরা যেহেতু তিনি শিক্ষামন্ত্রী তাকেই অভিযুক্ত করছি, কিন্তু সরকারও দায় এড়াতে পারে না। এই কারণ স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, মন্ত্রিসভা সব মিলেই তো সরকার। সুতরাং তারা দায়িত্ব বোধটা করেনি। একটা বিভাগে যখন চট্টগ্রাম একটা বড় বিভাগ, অনেকগুলো জেলা, সেই বিভাগে পরীক্ষা বন্ধ, অন্য বিভাগে এখন চট্টগ্রামে যেখানে পরীক্ষাটা বন্ধ, আপনি ধরুন ব্রাহ্মণবাড়িয়া বন্ধ, তাই চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজার বা হবিগঞ্জ, তার প্রাকৃতিক দুর্যোগের মাত্রা কি আকাশ পাতাল পার্থক্য হয়েছে?
তা না। আমরা সুতরাং এটি আমাদের মানে বুঝতে না পারা, যদি আমি নমনীয় ভাষায় বলি, যেটা বললেন বিশেষ গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটি সরকার আসলে হ্যাঁ, দেয়নি। আর যদি হয় যে এক ধরনের যে পরীক্ষা মানে সিদ্ধান্ত নিয়েছে সেটা হবে, এটি যে হওয়া উচিত না, এক ধরনের হটকারিতাও আছে এর মধ্যে, বা আমরা যেটা ভালো বুঝি সেটাই শ্রেষ্ঠ, এই ধরনের মানসিকতাও কাজ করে। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সেটিকে নিয়ে আপনি কি বলবেন? পদত্যাগ দাবি করাটা কি বলবো, তো গণতান্ত্রিক অধিকার, যে কারো করতে পারেন। এখন এই শিক্ষার্থীদের বুঝেই তাদের শ্রেণীকক্ষে নিয়ে যেতে হবে, পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এখন সেটা কিভাবে পারবে, এটি আমি মনে করি এখন আর শিক্ষামন্ত্রীর একার কাছে এই সমাধান নেই, পুরো সরকারকে এই সমাধান করতে হবে। শিক্ষার্থীদের বোঝাতে হবে, তাদের মানসিকতা বুঝে, তাদের চিন্তা ভাবনা বুঝে। এবং দেখুন, তারা সকাল থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছেন, এবং কোথাও কোথাও দেখলাম যে আবার তাদের উপর আক্রমণও হয়েছে। সংসদের সামনে থেকে তাদেরকে একবার সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের সরিয়ে দেওয়া হয়েছে বলপূর্বকভাবে। তো এই মানে কোনোভাবেই আজকে সরকারে 5 মাসও হয়নি, কিন্তু 17 তারিখ তো, 17 তারিখ 5 মাস হবে। তার আগেই এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। আমরা আশা করি সরকার এই বিষয়টি শুধু শিক্ষার্থীদের বিষয়, শিক্ষার্থীদের ঢাকা শহরে বা চট্টগ্রামে বা কয়েকটি জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এভাবে বিষয়টি না দেখে পুরো শিক্ষার বিষয়টি, শিক্ষার্থীদের বিষয়টি, তাদের আবেগ, তাদের মনোভাব, তাদের বেদনা, এটি আমলে নিয়ে এক ধরনের এমন সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ ছিল মনে, সেই ক্ষোভটা চলে যায়। জি, ধন্যবাদ। এই মুহূর্তে তুমি কে আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী, সেই স্লোগানগুলো আমরা আসলে শুনতে পাচ্ছি। এখনকার প্রজন্মকে নিয়ে আপনার অনেক আক্ষেপ আছে, কিন্তু তারপরে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যেমনটি সোহরাব হাসান বলছিলেন যে এটা আসলে এখন আর শুধুমাত্র শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত নেবার বিষয় নয়, এটা একটা সরকারি সিদ্ধান্ত নেবার বিষয়, এবং বিশেষ গুরুত্ব দিয়ে সেটি নেওয়া। আপনি সেটি মনে করছেন? আমি কিন্তু আপনাকে কথাটা খুব সুস্পষ্ট, দেশ কিন্তু নাই এটা যে বাংলাদেশ আমরা চিন্তা করি, এই বাংলাদেশ নাই, এটা টোটাল কালচার। পার্লামেন্টও বলছে খালি শিক্ষা হইলেও হবে না, এটার সাথে কালচার লাগবে, সংস্কৃতি যদি না হয় তাহলে শিক্ষা উপবাসে থাকবে। শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সম্মিলন না হয় তাহলে শিক্ষা উপবাসে থাকবে। পার্লামেন্টে কথাটা আমি বলছি। এবং যে জাতি সংস্কৃতিতে উন্নত না, সেই জাতি সভ্য না। আমাদের সংস্কৃতি ধ্বংস করে গেছে আমাদের শাসকরা, এবং যাদেরকে আমরা মনে করতাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বাঙালির সন্তান, নোবেল পাইছে মুসলমানের সন্তান, বাঙালি মুসলমানের সন্তান, তারা এই দেশটাকে তাদের ডিজাইনের মতো করে এমনভাবে রাইখে হয়ে গেছে যে এটা বাংলাদেশ থাকবে কিনা। আর বাংলাদেশ থাকলে পরে আমি সবসময় কথাটা বলতেছি, বুঝবার চেষ্টা করেন, এই টোটাল ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে, যে জায়গাতে ঘুরায় রেখে গেছে। এখন আমার দেখতেছি আপনি যে নামগুলা বলতেছেন যে তারা আবার রাস্তায় নামছে, ওই যে লোকগুলা, ওই যে মিটিকুলাস ডিজাইনের লোকগুলা রাস্তায় নেমে আবার বক্তৃতা করতেছে, আমরা যদি মুরগি কি না হইতাম, নাকি না হইতাম, তাইলে আপনি শিলং থেকে আসতে পারতেন না, লন্ডন থেকে আসতে পারতেন না, শিক্ষামন্ত্রী হইতে পারতেন না। এটা যেমন ঠিক, আপনিও তো ওই যে বাপ দাদার নাম নাই, সানমরলের বিয়াই, হ্যাঁ, শানকির মধ্যে মাটির শানকিতে খাইতে পারতেন না, আপনি এখন তো আসমানে, চৌথ আসমানে উঠছেন, পার্লামেন্ট মেম্বার হয়েছেন। যারা গুলি খায় মরছে তাদের মা বাবার চোখের পানি তো শেষ হয়েছে না, আপনারাও তো কম পাইছেন না। যারা মিটিকুলাস ডিজাইনের সাথে, তারা গিয়ে আবার বক্তৃতা করছে সেই ডিজাইনটা করতে। কিন্তু একটা কথা আপনাকে বলি, একই গেম, একই ধরনের কৌশল কিন্তু বারবার চলবে না। একই ধরনের স্লোগান কিন্তু বারবার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। ওই যে তুমি কে আমি কে, রাজাকার বাকার, কে বলেছে স্বৈরাচার, এইটাকে আবার অকরিয়া এটা কি বলে একদম নকল করিয়া আবার তুমি কে আমি কে, ফার্মের মুরগি হইতে পারে। আমার সন্তানরা কি করবে আমি জানি না, কারণ আমার সন্তানদেরকে তো আমি বড় ভালোবাসি। আমার ছেলেরা যখন বেশি করে, এরাই বেশি বুঝে, আমি চুপ করে থাকি। এখনো ওর মা চুপ করে থাকে, হ্যাঁ তোমরা কিছু বুঝো না। আচ্ছা বুঝি না বাবা, তোমরা, কারণ উই লাভ মাই চিলড্রেন, উই লাভ মাই সান, আই লাভ মাই সান।
আমাকে যে কথা ও বাইচে থাকুক, আমি এখনো মনে করি ছেলেমেয়েরা যা করতেছে তাদের সেন্টিমেন্টটাকে আমি সম্মান জানাই, এই বলতেছি বাবারা আরেকটু চিন্তা করো সেই পথে যাইবা কিনা, যে পথে তোমরা মরবা আর আমার পায়ের তলে কোটি কোটি টাকা হবে, আমার চড়বার জন্য হেলিকপ্টার হবে, বিমান হবে, আর তোমার মা কানবে, ওই পথে বাবারা যাইবা কিনা চিন্তা করে যাও। পরীক্ষার্থীদের ক্ষোভ, শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। একটু দিনের অন্যান্য খবরগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে জাতীয় সংসদে। সেখান থেকে বিরোধী দলের যারা ছিল তাদের কাছ থেকে 5 জনের নাম চাওয়া হয়েছে, কিন্তু তারা বরাবরই বলে এসেছিল যে সংখ্যাটা আসলে সমান থাকতে হবে, যে জন্য তারা ওয়াকআউট করে, তারা এর প্রতিবাদ জানায়, সংসদে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা একটু সেখান থেকে যদি একটু জানতে চাই, সোহরাব হাসান, একটু ছোট করে আপনার কাছে জেনে তারপর অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে একটু যেতে চাই যে এই যে বিরোধী দলের দাবি, তারা চেয়েছিল যে সমান সংখ্যক থাকতে হবে, বিরোধী দলে যা থাকবে সরকারও তা থাকবে, কিন্তু রাখা হয়নি। তাদের কাছ থেকে 5 জনের নাম চাওয়া হয়েছে, তারা সেটি না মেনে নিয়ে, এবং যে সংশোধন কমিটিটা তৈরি হলো এটি থেকে যে সংশোধনটা আসবে পরবর্তীতে যদি বিরোধী দল সেটি না মানে, সেটি নিয়ে যদি নতুন ইস্যু তৈরি হয়, আপনার কাছে কি মনে হয় এটি আসলে কেমন সিদ্ধান্ত হলো? না, প্রথমত হচ্ছে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি, বিশেষ কমিটি করা হয়েছে, এই বিশেষ কমিটির করার জন্য যে ঐকমত্য থাকা দরকার, সেই ঐকমত্য সরকারি দল ও বিরোধী দলের মধ্যে নেই। তাদের মধ্যে জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার বা সংবিধান সংশোধন অথবা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট না জাতীয় সংসদ নির্বাচনের রায় কোনটি অগ্রাধিকার পাবে, পুরো বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানে তাদের মধ্যে কোনো ঐকমত্য নেই। সুতরাং এখানে সদস্য কজন এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আর যদি ওখানে দেখেন, যেটি আমাকে একজন বিএনপির সংসদ সদস্যই বলেছিলেন, যে এই 12 জনের মধ্যে বিএনপির 7 জন, তারপরে 17 সদস্যের হলে বিএনপির 7 জন বা 8 জন, আর 17 সদস্যের হলে বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয় না এককভাবে, কিন্তু তাদের মিত্র দল থেকে অন্যদের নেওয়া হয়েছে, এমনকি ইসলামী আন্দোলন থেকেও ইসলামী আন্দোলন অথবা অন্য একটি দল থেকে। আর সুতরাং এই যে, এবং বিরোধী দল বলছে যে তারা এই সংবিধান সংশোধনের যে উদ্যোগ এটার মানে না, তার মানে তারা চায় যে বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান সংস্কার করতে হবে, সংবিধানের কাঠামো তারা বদলাতে চায়। কিন্তু সরকারি দলের অবস্থান যে সরকার যাই করুন, সংবিধান এটা জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে, এবং সেটি একটি, আপনি যদি সংস্কারও চান সেটা সংশোধনের মাধ্যমেই। তো যে বলা হলো যে এই সংশোধনী আর থাকবে না, সেটা কিভাবে হবে? যেমন ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, তখন বলা হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না। এখন সেটা সংস্কার না এই সংশোধন, এটা তো অহেতুক বিতর্ক মনে করি। প্রথমত হচ্ছে কিছু কিছু বিষয়ে ঐকমত্যে আসতে হবে সরকারি দল বিরোধী দলকে। বিএনপি চায় তারা যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কারণ তারা বলছে আমরা যেটা সই করেছি সেটাই করব, এবং ওই জুলাই সনদের মধ্যে এটাও আছে। আর রাজনৈতিক দলগুলো তার কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাবে, নির্বাচনে যদি তার পক্ষে রায় পায় সেটা পালন করতে পারবে। এখন সমস্যা হয়েছে এখানে জাতীয় ঐকমত্য কমিশনের অথবা অন্তর্বর্তী সরকারের, যেটি আরো ভালো বলতে পারবেন, এরা একটা গোঁজামিল দেওয়ার চেষ্টা করেছে। তারা বিএনপিকেও সন্তুষ্ট করতে চেয়েছে, জামাতকেও সন্তুষ্ট করতে চেয়েছেন, অন্য দলকেও সন্তুষ্ট করতে চেয়েছেন, যার ফলে এটা শুভঙ্করে ফাঁকি হয়েছে। এই সংস্কারটা হয়েছে শুভঙ্করে ফাঁকি। এখন যে প্রশ্নটি বলেছেন, এখন দুটি পথ আছে। এক হচ্ছে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে এই কমিটিতে নিয়ে আসা, এই 5 জন সদস্যকে নিয়ে তারপর আলোচনা করা, কমিটির কার্যক্রম এগোনো। আরেকটা আছে তারা যদি সদস্য না দেয়, এই 12 জন নিয়ে এই কার্যক্রম চালানো, তাতে কিন্তু বৈরিতাটা আরো বাড়বে। একদম। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যে 12 জনের সদস্য আসলে আমরা বিএনপিতে দেখেছি, আমরা সেখানে আপনাদের মতো কাউকে দেখার প্রত্যাশাটা আসলে রেখেছিলাম। এরকম একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের লক্ষ্যে যে কমিটি, সেই কমিটিতে কেন আমরা আপনাদের মতো কাউকে পেলাম না? আরে কি বলেন, আমি তো সংবিধান কোনদিন পড়েই দেখিনি, খালি শুনছি 72-এর সংবিধান হয়েছে। এই যে 153টা আর্টিকেল হয়েছে 1 to লাস্ট 1, আমরা কি বুঝি না। তবে আমার কথা হলো, আমি খুব চিন্তা করলাম মনে মনে যে
এই যে কমিটিটার নাম দেওয়া হলো, 12 জনের নামে দেওয়া হলো, আমার দল, আমি একমত তাদের সাথে, একদম একমত, দ্বিমত নাই। কিন্তু আমার কাছে মনে হয় যেখানে যাদের নাম আছে কেউ মুক্তিযোদ্ধা না, কেউ 72-এর সময় কলেজের ছাত্র ছিল না, কেউ, অনেকের জন্ম হয় নাই, কেউ যুদ্ধ করে নাই, 72-এর সংবিধানটা কিভাবে আছে কেউ জানে না, বুঝে না। এটার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটাও ভালোই হয়েছে। কেন? আমাদের না থাকাটাই ভালো, আমি বরং কবরে গেলে এটাও আরো ভালো। কারণ 72-এর সংবিধান এটা রাজাকারদের, আলবদরদের, স্বাধীনতা বিরোধীদের, যারা 72-এর সংবিধানটা পারলে পায়ে পুড়িয়া মিশে সবকিছু করছে, তারা তো এই সংবিধানের চায় না, সংশোধন চায় না, তারা এই 72-এর সংবিধান বাতিল চায়। এবং এইখানেই তো খেলাটা হবে আগামী দিনে, এরা তো বাতিল চায়। আমি নিশ্চিত ভাবে বলবো, ইয়েস, জনাব তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনার শুধু শুভবুদ্ধির জন্য এবং উনার একটা, আমি বলবো, গভীর চিন্তার বহিঃপ্রকাশের জন্য শুধু আজকের 72-এর সংবিধানটা টিকে আছে এবং উনি একটা রিস্ক নিতেছে। যদিও সমস্ত ব্যাপারেই রাজাকার, আলবদর এর চিন্তা চেতনার সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট বিএনপি সরকার করতেছে, শুধু করতেছে না, তাদেরকে অনেক বেশি দিচ্ছে। এটা কি মানে দিতে হচ্ছে, বিষয়টা এরকম? দিতে হচ্ছে কিনা জানি না, বেশি দিচ্ছে। কেন কম্প্রোমাইজ করতে হচ্ছে? হ্যাঁ, কেন কম্প্রোমাইজ করতে হচ্ছে? কম্প্রোমাইজ কেন করতেছে সেটা আমি পরে বলবো, বা নাও বলতে পারি আমি, কিন্তু করতেছে আমি দেখতেছি কম্প্রোমাইজ। এটা আমি বলছি পার্লামেন্টে যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ চলতেছে। এনে ম্যারাডোনা এবং ম্যারাডোনার মেসি এবং রোনালদো যদি এসে ফ্রেন্ডলি ম্যাচ খেলে, একদিন মানুষ দেখবার জন্য যাইবো, দ্বিতীয় দিন যাইবো না ফ্রেন্ডলি ম্যাচ হইলে। এই যে ফ্রেন্ডলি ম্যাচ এইটা খেলতেছি, কিন্তু আমি মনে করতেছি ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে, আর যার সাথে আমি ফ্রেন্ডলি ম্যাচটা খেলতেছি, হি ইজ ওয়েটিং ফর টাইম এন্ড হি উইল আনসার ইন টাইম। কিভাবে দিবে? যারা 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে দাবি করছিল আমরা 200 উপরে সিট পাবো, আমরা হব 2/3 মেজরিটি, বাপ দাদার নাম নাই, সান মরলের বিয়াই, হ্যাঁ হ্যাঁ, এই দেশের রাজাকাররা হবো 2/3 মেজরিটি, এরা দাবি করলো। আমি বললাম ওরা যদি পাস করে তাইলে আমি বিষ খাবো। আপনি বলেছিলেন, আমার সাথে বলেছেন। কি কথাটা সারা পৃথিবীর মানুষ জানে। এবং আমি বললাম, আমি এই কথাটা পার্লামেন্টে বলছি পরে, যে যতদিন এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবা ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, রাজাকাররা কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পাবেন। এই কথাটা আমি নিশ্চিতভাবে বলছি, দূরদৃষ্টি দিয়ে বলছি, আমার মৃত্যুর পরে আমি বলছি। আমি মরে গেলেও আমি যদি আল্লাহ আমাকে দেখায়, কবর থেকে দেখতে পারবো রাজাকাররা এই দেশের ক্ষমতায় যাবেন, এটার নাম বাংলাদেশ যদি থাকে। এবং তারেক রহমানের, আমি এই কথাটা মাথায় তুলে রাখবো যে অন্তত যে নির্বাচনে যে ষড়যন্ত্র করে, যে কথাটা জনাব সালাউদ্দিন সাহেব বলছে, চক্রান্তের মাধ্যমে নির্বাচনের এই যে গণভোটের যে পয়েন্টগুলো আনছে, এগুলো আমরা মানি না, এটা চক্রান্ত। আমরা মানি কোনটা? যেটাতে দস্তখত করছি, জুলাই সনদ, ওই সংস্কার, সংবিধান সংস্কার বা ওই জুলাই সংস্কার, এটা আমরা মানি না। এটা হলো রাজাকারদের চক্রান্ত এবং ইউনূস সাহেবের ষড়যন্ত্রের মাধ্যমে এটা গণভোটে আসছে। আমরা এটা মানি না, বইলা এখন তাদের কথা হইলো না ওইটা আসতে হবে। তাই না, দেখেন, দেখি আইনা দেখুক রাজাকাররা এটা আনতে পারেন কিনা। আর আমাদেরকে বলেন, আমরা তো হইলাম গতায়ু, বেঁচে যে আছি এটাই তো বেশি। আমাদেরকে কেন ওই সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান সংশোধন কমিটি, আমরা কি বুঝি? আমরা অত বুঝি না। যারা বুঝে তারা গেছে এবং তাদেরকে আমার কংগ্রেচুলেশন রয়ে গেল। থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা বলে দেই, বাংলাদেশের সংবিধানের যদি বেসিক কোনো পরিবর্তন যেই আনুক, যে পরিবর্তনটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘাতিকভাবে গরমিল হবে, সেই দিন বোধহয় আমি কিছুটা বুঝতে পারবো। স্যার ভাসান, বিভিন্ন ইস্যু আছে আমাদের হাতে, বিশেষ করে এই সময়ে দেশের দুর্গতির কথা তো আমরা বলছিলাম। 8 জেলায় 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে, সেই প্রসঙ্গে নিয়ে কথা বললাম। সংবিধান সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেখানে যে পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। আমরা নানা ধরনের সেখানে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেশের মধ্যে। কেন এই ধরনের ঘোষণা এলো ডিসেম্বরের মধ্যে তিনি ফিরে আসতে চান, এবং সেটিকে নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের আমরা কথাবার্তা শুনছি। তথ্যমন্ত্রী একটা কথা বলছেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা বক্তব্য দিচ্ছেন। দেশে ফেরার জন্য
আসলে যে পরিস্থিতির আসলে দরকার, যে পরিস্থিতি তৈরি করা, সেই সক্ষমতা বা পরিস্থিতিকে আওয়ামী লীগ তৈরি করতে পেরেছে বা 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে করতে পারবে, যদি একটু ছোট করে জানি। প্রথমত হচ্ছে তিনি তো এই বাংলাদেশের আদালতে দণ্ডিত, জি। এবং বাংলাদেশ সরকার তাকে ফিরে আনার জন্য ভারতকে বলেছে, ফেরত দেওয়ার জন্য বলেছে। ভারতকে জবাব দিয়েছে জানি না, জবাব সম্ভবত দেয়নি। তাহলে তিনি যখন নিজে ঘোষণা দিয়েছেন যে ফেরত আসবেন, তাহলে তো এই রাজনৈতিক যে বিতর্ক, বাহাজ, এত এই সন্দেহ, অবিশ্বাস, যেমন শেখ হাসিনার এই ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী, জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা, দলের সেক্রেটারি জেনারেল, তিনি বললেন এই ঘোষণার পিছনে সরকারের কোনো অংশ, বিএনপির, সরকার বলেনি, বিএনপির কারো কারো ইন্ধন থাকতে পারে বা ষড়যন্ত্র থাকতে পারে সেই পরিস্থিতি। এবং তারা বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা নির্বাচনে বিজয়ী হয়েছে, সুতরাং এই ঘোষণার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। এখন কি ষড়যন্ত্র জানি না, এটা ফজলু ভাই হয়তো জানেন না, কারণ তিনি বলেছেন যে এই ষড়যন্ত্রের সাথে তো, মানে ষড়যন্ত্র না, মানে এই যে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, সংসদ পরিচালিত হচ্ছে, তার আরেকটি বিষয় হলো যে তার অনেক বিষয়ের সাথে যারা মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে চায়, যারা সত্যিকার গণতন্ত্রের অনুসারী, তারা অনেক বিষয়ে দ্বিমত পোষণ করেছে। এখন বিশেষত ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে যাবে? গণতন্ত্রের পথে যাবে, ন্যায়ের পথে যাবে, সুশাসনের পথে যাবে, মানবিক মর্যাদা রক্ষিত হবে প্রত্যেকের, সেই পথে যাবে, না অন্য কিছু? একটা হচ্ছে যে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, সক্রিয় রাজনৈতিক দলগুলো বা সংসদে যারা আছে, তাদের মধ্যে এক ধরনের চাপানোতর লক্ষ্য করছি। মানে তাহলে অমুকের সুবিধা পেয়ে যায় কিনা, বা আমি একটু বেকায়দায় পড়ি কিনা, মানে একটা আতঙ্ক কি কাজ করছে? আতঙ্ক না, এক ধরনের অবিশ্বাস তৈরি করতে পেরেছে, অবিশ্বাস, অস্থিরতা, অস্থিরতা তৈরি করতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনারকে তো ফেরত সরকারেরই যাওয়ার কথা। আবার দেখলাম যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি একবার বললেন যে তিনি তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি আসলে গ্রেপ্তার হবেন। এখন আসবেন কিভাবে? তিনি তো আরেকটি দেশে, আবার তিনি গেলেন কিভাবে, এই প্রশ্নটাও আসে। আর সরকার, মানে সরকারি দল যাওয়াটা কিভাবে হয়েছে সেটি পরিষ্কার হলেই আশাটা কিভাবে হবে, সেটা কি কোনো বার্তা পাওয়া যায়? আমি তো মনে করি যে যেভাবে গিয়েছে সেভাবেই আসা হচ্ছে উচিত। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে তার আশাটাকে প্রাসঙ্গিক করছে কারা? তিনি জুলাই অভ্যুত্থানের পর, অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর কিন্তু কেউ তিনি যে ফিরে আসবেন এরকম ঘোষণা দিতে পারবেন কেউ ভাবেননি। তো সুতরাং ফজলু ভাই যেরকম বলছে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি, বরং বাংলাদেশে ডানপন্থার উত্থান হয়েছে। ডানপন্থার উত্থান হলে মানুষের স্বাভাবিকভাবে এই আন্দোলনে যারা সক্রিয় অংশ নিয়েছে, তাদের অনেকেই কিন্তু এখন হতাশ ব্যক্ত করেছেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন পূরণ না হওয়ার দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারের, 1.5 বছরের দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আর এই সরকার তো আসলো মাত্র 5 মাস। আমরা দেখতে চাই যে এই প্রত্যয় এবং প্রত্যাশা পূরণের জন্য সরকার কি করে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এটি আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়? এটি কি সত্যিকার অর্থে ফিরে আসতে চাওয়া, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? এবং সত্যিকার অর্থেই যদি ফিরে আসে, তাহলে আইনি লড়াই করার সুযোগ তিনি কতটা আসলে পাবেন বলে মনে করেন? আমি একটা কথা বলি, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। দেখেন, এইরকম একটা উদাহরণ কিন্তু পাকিস্তানে আছে। পারভেজ মুশারফ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কিন্তু যাবজ্জীবন দিছিল, কারাগারে নিয়ে গেছিল, তাকে আর ছাড়বেই না। তখন সৌদি আরব একটা কন্ডিশনে তাকে, কিন্তু সৌদি আরব যে সে আর জীবনে পলিটিক্স করবে না, তাকে আমার কাছে দিয়ে দাও, কারণ হি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ সৌদি আরবিয়া। সেই সৌদি আরবে সে অনেক বছর থাকলেন নওয়াজ শরীফ, কিন্তু আসলেন কিন্তু প্রধানমন্ত্রী হয়ে। এখন তার মেয়ে কিন্তু মরিয়ম নওয়াজ কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার ছোট ভাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী।
কিন্তু সবাই মনে করছিল যে নেওয়াজ শরীফের দল শেষ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিলাম। এইটা মনে করেন না যে আওয়ামী লীগ আইসা ক্ষমতায়, এইটার জন্য আমি বলছি না। আমি বলছি কিছুই অসম্ভব না রাজনীতিতে। কারণ আমরা হলাম এমন কোনো শক্তি না যে শক্তি আমরা নিজেরা নিজেদের শক্তি প্রয়োগ করি, আমাদের উপরে অন্যরা শক্তি প্রয়োগ করে। 4টে দেশ আছে যারা আমাদেরকে নিয়ে খেলে, আমরা সেই খেলার একটা অবলম্বন তাদের কাছে। 1 নম্বর আমাদেরকে নিয়ে খেলতে পারে ইন্ডিয়া, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চীন, বা 3 নম্বর চীনে এসে গেছে, 4 নম্বর রাশিয়া। আমি এটার সাথে একটু যুক্ত করবো যে নতুন একটি নাম খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তুরস্কের কথা বারবার শোনা যাচ্ছে। সেটি কেন? এটা হলো অভাবে, এটা হলো সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের আলাদা মিল। পাকিস্তান, তুরস্ক, ইরান, এসেট্রা এসেট্রা, সৌদি আরবিয়া, এটা হলো অন্য কারণে। কিন্তু বিশ্ব শক্তি হিসাবে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে যাদের আগ্রহ তারা হলো এটা। আর তুরস্করা সমর্থন করে ওই যে রাজাকার শক্তিকে, যাতে এই দেশে ক্ষমতায় বসায় চিরদিন এই দেশে করা যায়, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি যে কারণে কথাটা বলছি, এই শক্তিগুলার সমন্বয়ের উপরে একটা নির্ভর করতে পারে শেখ হাসিনা আসবে কি আসবে না, 1। 2 নম্বর নির্ভর করতে পারে শেখ হাসিনা ভার্সেস এইখানকার রাজনৈতিক শক্তিগুলো। এই যে আজকে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যদি বিএনপি বিপদে পড়ে, যদি মনে করে আমাদের ক্ষমতা যাবে, চলে যাবে, বা আমরা বিপদে পড়ে গেছি, সেই বিপদে পড়লে তো মানুষ যে কোনো সাহায্য নিতে পারে, যে কোনো সহযোগিতা নিতে পারে। 2, 3, এই যে আন্দোলনটা হইতেছে, যেটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়া, কোটা চাই না মেধা চাই, সেটা কিন্তু শেখ হাসিনাকে একদম পগার পার করে দিছে। এখন যেটা শুরু হয়েছে ফার্মের মুরগির আন্দোলন, এই আন্দোলন যদি এক জায়গাতে কি এমন একটা অবস্থা ধরে, চাই না, চলে যাও চলে যাও, মিলন তুমি চলে যাও, কিন্তু আমি দেখলাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশি স্লোগান হইতেছে। আর দেখেন আপনারা ভিতরে ইউনিভার্সিটির স্লোগানগুলা শুনেন, ইউনিভার্সিটির ছেলেরা তো আর পরীক্ষা দিতে গেছে না, কিন্তু তাদের আন্দোলনটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা, এটা যদি হয় এবং তারা যদি মনে হয় কিছু হচ্ছে, তাদের পেছনে কালো শক্তি আছে, এই কালো শক্তির নাম জামাত। দিস ইজ দ্য ব্ল্যাক ফোর্স ইন দিস কান্ট্রি। তারা 71-এর প্রতিশোধ নিতে চাই, বাংলাদেশটাকে রাখতে চায় না, এটাকে পূর্ব পাকিস্তান অথবা বাংলাস্তান, সম্মান করলে বাংলাস্তান রাখতে পারে, যার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, এটা বানাইতে চায় তারা। তারা যদি এই ফোর্সের সঙ্গে থাকে যে এটাকে আমরা একটা রাজনৈতিক আন্দোলন নিয়ে যাব, তখন শেখ হাসিনারা কিন্তু খুব আদর্শিক রাজনীতি করে, বা শেখ হাসিনার সাথে যারা হাইব্রিড ছিল তারা খুব আদর্শিক রাজনীতি করে তা না, কিন্তু তারা মনে করতে পারে প্রেম এবং যুদ্ধে নীতির কোনো ব্যাপার নাই, জয়ের মূল ব্যাপার। সেই জয় করতে হলে তারা তো ওদের ভিতরে ঢুকে যেতে পারে। আমি কথাগুলা খুব বোঝার চেষ্টা করে, তখন ওই যারা স্লোগান দেয় এই বাংলাদেশ সৎ মানুষের রাজনীতি ও মুক্ত মুখ সৎ, তারাই গিয়ে বরং কইতে পারে না আসেন আসেন আপনারা আমাদের পিছনে দাঁড়ানো, ওদেরকে তারাই। দুইটাই হইতে পারে যদি জিনিসটা এই জায়গাতে চলে। জামাত যদি মনে করে আমি ক্ষমতার কাছাকাছি আইসা গেছি, শুধু আওয়ামী লীগের হাইব্রিডরা একটু হেল্প করলে আমি আইসা যাব, বা আওয়ামী লীগরা যারা হেল্প করতেছে তারা একটু হাসি দিয়া কইলে আমি আইসা যাব, তারা এটা করবে। জামাত কিন্তু নীতিগত কোনো দল না, তারা ক্ষমতা আসতে চায়। আবার বিএনপির মধ্যে অবস্থাটা আমি মনে করি এরকম যে আজকে বিএনপি পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারেক রহমানের নেতৃত্বে রক্ষা করতে পারে, কিন্তু তারেক রহমানরা যেভাবে বা বিএনপি যেভাবে তাদেরকে ওই আসো ভাই তুমি আমি কোনো ভেদাভেদ নাই কয়ে যেভাবে চলতেছে, একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে রাজনীতি কিন্তু ইটস এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস। এটা টিমের খেলা, ভেরি ক্রুয়েল খেলা। আওরঙ্গজেব কিন্তু রাষ্ট্র ক্ষমতার জন্য বাপকে বন্দি করে রাখছে, ভাইকে হত্যা করছে, দেশ ছাড়া করছে, বোনকে কিন্তু বিতাড়িত করছে, রাষ্ট্র ক্ষমতা কিন্তু এটা। তখন বিএনপির অল্টারনেটিভ কি? বাংলাদেশ যদি বিএনপি টিকায় রাখতে চায়, জিয়াউর রহমানের পলিটিক্স যদি বিশ্বাস করে, যদি মনে করে যে আমাদের নেতা এই দলটা সৃষ্টি করে গেছে, যার মূল ছিল এই মুক্তিযোদ্ধা বীরুত্তম, যিনি স্বাধীনতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার
গ্রেট বিলাভেড লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে, কিন্তু উনি কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ নাম করছে। যদিও জেনারেল উসমানী ছিলেন প্রধান সেনাপতি, তার চেয়েও কিন্তু বেশি প্রিয় হয়ে গেছিলেন জিয়াউর রহমান এই ঘোষণার মাধ্যমে। বিএনপি যদি মনে করে জিয়াউর রহমানকে বাঁচায় রাখবে, তার মহান স্ত্রীকে বাঁচায় রাখবে, আপুস সেনেত্রী খালেদা জিয়াকে, কিন্তু তাদেরকে যেতে হবে এই পথে যে না, আর যাই হোক কাম হোয়াট মে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে কাজটা এইবার ইলেকশনে যখন বলছে যে আমরা 2/3 মেজরিটি পাবো জামাত, বাধ্য হইয়া ফজলুর রহমানদের মতো লোকেরা বক্তৃতা করছে। 1000 বছর ধরে বাঙালির মুক্তিযুদ্ধের বক্তৃতা আমি করছি, হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের রক্তাক্ত বাংলাদেশ, এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত বিএনপিকে 15 দিন পর্যন্ত ওয়াদরে বক্তৃতা করতে হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার দল, আমাদেরকে ভোট দেন, ওরা রাজাকার। এই জায়গাতে আবার জন্য একটু শান্ত, একটু ভুলে জায়গা, কিন্তু একটা জিনিস কিন্তু আয়সা পড়বে এই দেশটা নিয়ে। আমি আপনাকে বললাম বাংলাদেশকে বাঁচাইতে হবে, আর বাংলাদেশকে বাঁচানোর জন্য যে জায়গাতে দাঁড়াইতে হবে, 71 সঠিক ছিল না বেঠিক ছিল, যে যেভাবেই ভাবুক, এটার আদর্শিক দিক থেকে যেভাবে 71 মানে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না মুক্তিযুদ্ধ ভুল ছিল। জামাত বা এইসব শক্তি, জঙ্গিবাদী শক্তি, পাকিস্তান, তুরস্ক, এরা মনে করতেছে যে দ্যাট ওয়াজ রং, মুক্তিযুদ্ধ ভুল ছিল। আর পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ, গণতন্ত্রের মানুষ, আর বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ মনে করে, এখনো মনে করে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন সংসদের রাস্তা দিয়ে হাঁটি, শত শত ইয়াং ছেলে পেলে রাস্তায় এবং সংসদে আমাকে বলে আপনি যা বলতেছেন ঠিক বলতেছেন আগান। এরা কোন দল করে? আমি যে সব দলের মানুষ। মুক্তিযুদ্ধ তাদের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। কাজে আমি মনে করি এই দেশে ফাইনাল যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধ, মুক্তিযুদ্ধ ভার্সেস অ্যান্টি মুক্তিযুদ্ধ। অসংখ্য ধন্যবাদ।